নাসির মঞ্জিলের উঠোন জুড়ে বিস্তর এক কাঁঠাল গাছ, যার ডালপালা শাখা প্রশাখা এত বিস্তর যে বাড়িটার একাংশ জুড়েই শুধু এই গাছ। গাছে বড়সড় মূল বের হয়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেখানে অনায়াসে বসতে পারবে 4-5 মানুষ। বড় গাছটি সদর্পে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে বাড়ির মাঝ বরাবর। গাছের মোটা ডালের সাথে উল্টো অবস্থায় ঝুলন্ত বাঁধা 3 শয়তানের ওস্তাদ। সামনের বেতের চেয়ারে হাতে চেলাকাঠ নিয়ে পায়ের উপর পা তুলে বসে আছে আরশ, চোখে অগ্নিময় দৃষ্টি। নিষ্প্রভ কালো বলয়ে শুনশান দৃষ্টি চোখ দিয়ে নিষেধাজ্ঞা জারি করছে কোনো কিছু না বলার জন্য। নুসরাত সেসবের তোয়াক্কা করল না। আরশের চোখের কঠিন দৃষ্টির পরোয়া না করে নির্লজ্জের মতো আরশকে স্টক আউট করল। তারপর পারভাটের মতো সুর টেনে আরশকে ভেঙিয়ে গেয়ে উঠল, আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চায় বুঝাই কেমনে। আরশ নুসরাতের দিকে ওইভাবে তেরা চোখে তাকিয়ে রইল। নুসরাতকে কিছুক্ষণ দেখে নিয়ে আড়ম্বরপূর্ণ শক্ত কণ্ঠে বলে উঠল, বেডরুমে চলুন নুসরাত নাসির, আপনার মন কি চায় ভালো করে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। নুসরাত ঠোঁট এলিয়ে হাসল, চোখের দৃষ্টিতে নমনীয়তা। আরশের ক্ষোভপূর্ণ কণ্ঠে কোনো হেলদোল হলো না তার। আহান ঠোঁট চোখা করে কিছু বলতে যাবে, তার আগেই চেলাকাঠে শক্ত বাড়ি খেয়ে মুখ দিয়ে বের হওয়া টু শব্দখানা আবার ভেতরে ঢুকিয়ে নিল আহান। নুসরাত খিটমিট করে হেসে উঠতেই তার পিঠে বাড়ি পড়ল। মুখে ফুটে ওঠা হাসি মিলিয়ে গেল নিমিষেই। ঝুলন্ত অবস্থায় থাকতে থাকতে মনে পড়ে গেল সেদিনকার কথা, যেখানে তারা সবাই মিলে বেচারা মন্টুকে উল্টো করে বেঁধে রেখেছিল গাছের সাথে। দুঃখে নাকের ডগা পিটপিট করে উঠল। ভেতরে ভেতরে মর্মাহত হয়ে নুসরাত ডেকে উঠল করুণ সুরে, আরশ ভাই। আরশ উত্তর দিল না নুসরাতের ডাকের, শুধু এগিয়ে আসলো তার দিকে 2 পা। নুসরাত বলে উঠল, নাক পরিষ্কার করব। আরশ পকেট হাতড়ে টিস্যু বের করে নুসরাতের হাতে ধরিয়ে দিতে যাবে, নুসরাত চোয়াল শক্ত করে কর্ধপূর্ণ কণ্ঠে বলে উঠল, আপনি পরন্ত বস্তু সূত্র জানেন না। আরশ কথা বলল না। আলগোছে হাত বাড়িয়ে নুসরাতের নাকের ডগা টিস্যুর সাহায্যে পরিষ্কার করে দিতে যাবে, নুসরাত খুশি মনে আবারও বাধা দিল। ইশারা করল আরশের কাপড়ের দিকে, বলল, আপনার কাপড় দিয়ে নাক মুছে দিন, টিস্যু দিয়ে নাক মুছলে অ্যালার্জি হয়ে যাবে। আরশ নুসরাতের কথা কানেই তুলল না, টিস্যু দিয়ে চেপে নাক পরিষ্কার করে দিল। আহান আর ইরহাম চোখ উল্টে নুসরাত আর আরশের ঢং দেখল। আহান মুখ বাঁকিয়ে বলল, নিজের বাড়িতে এইচডি মানের সিনেমা দেখা যায়, আর আমরা হলে যাই সিনেমা দেখতে। কথা শেষ করে ঠোঁট বাঁকাতেই ধূপ করে আওয়াজ হলো। কারোর বুঝতে বাকি রইল না আহানের পায়ে শক্ত বাড়ি পড়েছে চেলাকাঠের। নুসরাত শুধালো, আরশ ভাই, আপনি কি পাগল হয়ে গিয়েছেন? আরশ নিষ্প্রাণ চোখ ঘুরিয়ে শীতল মুখে দেখল নুসরাতকে। রক্তশূন্য ফ্যাকাশে গলায় রগরগে কণ্ঠে বলল, শাট আপ নুসরাত নাসির। নুসরাত নিজেও আরশকে ভেঙিয়ে বলে উঠল, ইউ শাট আপ আরশ হেলাল। মার খাবেন আপনি, একটাও মাটিতে পড়বে না। নুসরাত মুখ বাঁকালো। মুখ ঘুরিয়ে অন্য পাশে তাকিয়ে অলস ভঙ্গিতে মিনমিন করে বলল, আমি নুসরাত নাসির, একটা খেলে 10টা দিতে জানি। আরশ রাগে হিসহিস করে উঠল। এই বেয়াদব ভণ্ড মহিলার মুখ বন্ধ করা তার কাছে দুর্বোধ্য ঠেকল। চিৎকার করে উঠে বলল, শাট দ্য ফাক আপ নুসরাত নাসির। আরশের নিষ্প্রভ চোখের চাহনি আর বাড়ি কাঁপানো চিৎকারে সবাই চুপ হয়ে গেল। পরের মুহূর্তগুলো খুব তাড়াতাড়ি চলে গেল। দক্ষিণে হাওয়া বইল মৃদু গতিতে।
আলো মিয়ে গেল মাঝ আকাশে। গাড়ির হর্নের শব্দ হলো নাসির মঞ্জিলের বাহিরে। গাড়ি থেকে বের হয়ে গেট আনলক করতে নাজমিন বেগমের মাথা গরম হলো তড়িৎ গতিতে। বাড়ির বাহিরে অবস্থানরত অবস্থায় পা থেকে জুতো খুলে হাতে নিতে দেরি হলো না তার। ওখানে দাঁড়িয়ে থেকে কিভাবে উত্তম মধ্যম দেবেন তিনটাকে ধরে তার চিন্তাভাবনা পর্যন্ত শেষ করে নিলেন। প্রবল দাবদাহে হেঁটে আসতে আসতে জ্বলে পুড়ে কঠিন কণ্ঠে ডেকে উঠলেন, নুসরাতের বাচ্চা। নুসরাত গাছের উপর ঝুলে থেকে জবাব দিল, জি আম্মা। নাজমিন বেগমের মাথা দেখা গেল, সাথে কণ্ঠস্বরে উপস্থিতি বোঝা গেল কাঠিন্যের। বেয়াদবের বাচ্চা, গেট খোলা রেখে কোথায় মরেছিস? তোর জামাই এসে গেট লাগাবে। কথা শেষ করতেই দৃশ্যমান হলো নুসরাতের ভ্যাটকানো মার্কা মুখ। আহানের আর ইরহামেরও একই অবস্থা মুখের। সব কয়টাকে এভাবে ঝুলে থাকতে দেখে হাই হাই করে উঠতে যাবেন, তার পূর্বেই নজর কাড়ল আরশ। বেতের সোফার উপর আরাম করে চোখ বুজে শুয়ে আছে সে। ছোট সেন্টার টেবিলে রাখা চেলাকাঠ। বুঝতে দেরি হলো না কোনো ঘটনা ঘটিয়েছে এই তিনজন মিলে। চোখ পাকিয়ে রাগে হিসহিস করে উঠলেন। খুবই ধীর ভঙ্গিমায় রাগে ফুসফুস করে শুধালেন, কুত্তার দল, কি করেছিস সবগুলো মিলে? সবাই ঠোঁট উল্টে বোঝালো কিছুই করেনি তারা। নাজমিন বেগম একটার কথাও বিশ্বাস করলেন না। এক হাতে জায়গা করে নেওয়া জুতো জোড়া দেখিয়ে বলে উঠলেন, জুতোর বাড়ি একটাও মাটিতে পড়বে না। তবুও তারা অস্বীকার করল, তারা কিছুই করেনি। চোখ মুখে ফুটিয়ে তুলল অসহায়ত্ব, মর্মাহত মনোভাব। যে কেউ দেখলে বুঝবে বাচ্চাগুলো ভাজা মাছটি উল্টে খেতে পারে না। কুটিলতা চোখের ভেতর আড়াল করে অসহায় কণ্ঠে কিছু বলতে নেবে, তার আগেই নড়ে চড়ে উঠল আরশ। চোখ খুলতেই দর্শন হলো নাজমিন বেগমের ঠোঁটে ঝুলানো হাসির বহরে রঞ্চিত মুখখানা। আরশ অবাক চোখে চেয়ে শুধালো, কখন এসেছেন মেজমা? নাজমিন বেগম খুশিতে গদগদ করে বলে উঠলেন, এই তো এক্ষুনি। আরশ কিছু বলবার পূর্বেই নাজমিন বেগম বলে উঠলেন, তোমাকে কোনো কৈফিয়ত দিতে হবে না বাবা, আমি বুঝতে পারছি এরা সবাই মিলে কিছু একটা করেছে। এদের আগামী 24 ঘন্টা এভাবে বেঁধে রাখলেও আমার কোনো সমস্যা নেই। নাজমিন বেগমের কথা শুনে সবগুলো একসাথে চোয়াল ঝুলিয়ে বলে উঠল, অ্যাঁ? নাজমিন বেগমের কথায় আরশ মাথা নাড়ল। নাজমিন বেগম আর বেশি ঘাটালেন না তাদের। চোখ দিয়ে নুসরাতকে ঝামটা মেরে তিরস্কার ভঙ্গিতে চলে গেলেন। আর কাঁঠাল গাছের সাথে ঝুলন্ত অবস্থায় বাঁধা রইল নুসরাত। আরশের পানে এতক্ষণ যে মুগ্ধতা আকর্ষণ নিয়ে চেয়েছিল সেসব কমে গিয়ে ভর করল ক্ষোভ। সময় গড়িয়ে সন্ধ্যা হলো, সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ল। তখনও গাছের সাথে বাঁধা সবাই। ৮ ঘন্টা শাস্তি হিসেবে উল্টো করে বাঁধা ছিল সৈয়দ বাড়ির গুণধর ব্যক্তিরা। তারপর আরশ তাদের সোজা করে বেঁধে রেখেছে। আগে পা ছিল গাছের ডালের সাথে বাঁধা, এখন সোজাভাবে হাত বাঁধা। ঝুলন্ত অবস্থায় থেকে আরশকে গালি দিচ্ছে নুসরাত। নুসরাতের আজগুবি গালিগুলো আরশ কানেই তুলল না। এক কান দিয়ে ঢোকালো তো অন্য কান দিয়ে সুরসুর করে বের করে দিল। বেতের সোফায় শক্ত ভঙ্গিমায় বসে থাকলো সে। বাম হাতের মধ্যে ধরা মোবাইলে কিছু একটা করল ওভাবে বসে থেকে অনেকক্ষণ। রাত বাড়ল। ঘড়ির কাঁটা 10টায় গিয়ে থামতেই নাসির সাহেবার বাড়ির ভেতর থাকতে পারলেন না। বাড়ি থেকে বের হয়ে আরশের নিকট জোর আর্জি করলেন গাছের উপর থেকে নামানোর জন্য। এরপর নাসির সাহেবের কথায় তিনজনকে গাছের উপর থেকে নামানো হলো। হাত বাঁধা থাকায় কালশিটে দাগ পড়েছে সবার সেখানে। সবার হাতে স্পষ্ট দেখা গেলেও নুসরাতের হাতে খুব একটা দেখা গেল না।
নুসরাত হাত নিচের দিকে নামাতেই ঝিনঝিন করে উঠল। অসারতা ভর করল সারা শরীরে। চোখ উল্টে পড়ে যাওয়ার ভান করল, তার আগেই নাসির সাহেব দৌড়ে এসে নিজের সাথে জড়িয়ে নিলেন তাকে। নুসরাত নাসির সাহেবের সাথে লেগে থেকে হেসে উঠল শব্দ করে। বাদরামি করে আরশকে ভেঙিয়ে ভেঙিয়ে সুর টেনে গান গাইল, যৌবনে লাগাইছ আমায় এই দেহে আগুন, পরের দোয়াই আসে আমার অঙ্গেতে ফাগুন। আরশ চোখ পাকিয়ে বলে উঠল, শাট আপ নুসরাত নাসির। নুসরাত নাসির সাহেবের ওপর ভর দিয়ে বাড়ির ভেতর যেতে যেতে গানটা বিড়বিড় করল। আরশ হাঁ করে তাকিয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে। মাথায় ঘুরপাক খেল, কোন মাটি দিয়ে এই মাথা মোটাকে আল্লাহ তৈরি করেছেন যে ৮ ঘন্টা গাছের সাথে বেঁধে রাখার পরও এভাবে গান গাচ্ছে। ঠোঁট দিয়ে অস্পষ্ট সুরে উচ্চারণ হলো, অসভ্য। সকাল ৬টার সময় নুসরাতের শখ জাগলো টাটকা টাটকা মধু খেতে। এত ক্রেভিং জাগলো যে কোমরে হাত রেখে বাড়ি থেকে একা একাই বের হয়ে গেল মধুর খোঁজে। সৈয়দ বাড়িতে যখন বিয়ে হয় তখন একটা না একটা গাছে মৌমাছি বাসা বাঁধে। তাই নতুন উদ্যমে নুসরাত মৌমাছির চাক খুঁজতে লাগলো। তার চিন্তা মতোই খুঁজতে খুঁজতে কাঁঠাল গাছের একদম নিচু ডালে দেখল মৌমাছির চাক। লোভে চকচক করে উঠল তার চোখখানি। লোভাতুর চোখে চেয়ে মাথা মোটার মতো লাঠি দিয়ে মৌমাছির চাকে ধাক্কা দিতেই মৌমাছি ভন ভন করে বের হয়ে আসলো। দল বেঁধে কিছুক্ষণ নুসরাতের দিকে চেয়ে রাগী ভঙ্গিমা এসে কামড় বসিয়ে দিল গালে, নাকে, ঠোঁটে, থুতুনিতে, কপালে। নুসরাত পালানোর আগেই তেড়ে আসা সকল মৌমাছি ইচ্ছে মতো কামড় মেরে দিল তাকে। রাগ কমে যেতেই আবারও তারা দলবল বেঁধে নিজেদের আস্তানায় ফিরে গেল। নুসরাত যখন মুখ ফুলিয়ে বাড়ি ফিরল, নাজমিন বেগম আঙুলে তসবি পড়ছিলেন তখন। তাকে দেখতেই হাহা করে হেসে উঠে জানতে চাইলেন, কি মুরব্বিয়ানা করতে গিয়ে এই অবস্থা করেছ? নুসরাত নাক টেনে কাঁদো কাঁদো সুরে বলে উঠল, আম্মা, মৌমাছি কামড় মেরেছে সামান্য মধু চুরি করতে যাওয়ায়। নাজমিন বেগম হাহা করে হেসে উঠলেন। নুসরাতের ধীরে ধীরে ফুলে যাওয়া মুখের দিকে চেয়ে আবারও হাসলেন। নুসরাত কপাল কুঞ্চিত করে ব্যথা নিয়ে মুখ নাড়িয়ে বলে উঠল, আম্মা, হাসবে না তুমি? নাজমিন বেগম হাসতে হাসতে বললেন, আর হাসব না, হা হা। সকাল 10টার সময় সৈয়দ বাড়ি থেকে বিয়ের জিনিসপত্র নিয়ে আসলো আরশ, আহান, ইরহাম, অনিকা আর ভিক্টর। ভিক্টর সব সময়ের মতো হাতে একটা মেয়েলি ব্যাগ নিয়ে দাঁড়িয়ে থাকলো অনিকার পেছনে। নুসরাত ঘুম থেকে উঠে নিচে যখন নামলো তখন সকলের চোখ ছানা বড়া হয়ে গেল। মুখ ফুলে আলুর বস্তার মতো হয়ে গিয়েছে নুসরাতের। আরশ তখনও লক্ষ্য করেনি তাকে। মুখের চারিদিকে ব্যান্ডেজ করে রাখা তার। অনিকা উৎফুল্ল কণ্ঠে জিজ্ঞেস করল, এটা কি তোমার নতুন কোনো স্কিন কেয়ার? নুসরাত খ্যাপাটে নয়নে দেখল অনিকাকে। অত্যন্ত কঠিন সুরে বলল, আমি মজার মুডে নেই। ইরহাম নুসরাতকে অনেকক্ষণ দেখল। ইসরাতকে তাদের দিকে আসতে দেখেই শুধালো, বড় আপার মুখের এই অবস্থা কেন? ইসরাত নুসরাতের মুখের দিকে চেয়ে না চাইতেও হেসে দিল শব্দ করে। ঠোঁটের উপর হাত রেখে হাসি আটকে বলে উঠল, কাঁঠাল গাছে মৌমাছি চাক বেঁধেছে। আমাদের ঘরের বিশিষ্ট সাহসী আপা টাটকা টাটকা মধু চাক থেকে আনতে গিয়ে সকাল সকাল মৌমাছির কামড় খেয়ে এসেছেন মুখে। মুখ ফুলে ডাবের মতো হয়ে যাওয়ায় দাদু ওর মুখে মধু মাখিয়ে ব্যান্ডেজ করে দিয়েছেন যাতে ব্যথা কমে যায়। এজন্যই মুখের এই অবস্থা। ইসরাতের কথা শেষ হতেই এতক্ষণ আটকে রাখা ইরহাম নিজের হাসি নুসরাতের পানে চেয়ে হাহা করে হেসে উগরে বের করে দিল। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তার ফোলা মুখ দেখল আর আঙুল তুলে ইশারা করে হাসল।
আহান এসব দেখল না। সে তার ক্যামেরা দিয়ে নুসরাতের ঠাস ঠাস করে ছবি ক্যাপচার করছে সব দিক থেকে। আরশ ভাইয়ের কাছে নুসরাতের এই সব ছবি বিক্রি করবে একটা 500 টাকা দিয়ে, আর সাথে নুসরাতকে আবার ভাইরাল করে দেবে সব জায়গায়। ক্যাপশনও সে ভেবে রেখেছে। তরুণ এক যুবতী এক যুবক মধুওয়ালার কাছ থেকে মধু চুরি করতে গিয়ে মধুর মালিকের কাছে কামড় খেয়ে ফিরে এসেছেন। মানুষ তো আর বুঝবে না সে মৌমাছির কথা লিখেছে, মনে করবে ডিপ কোনো কাহিনী। এতে মনে মনে একটা শয়তানি হাসিও দিয়ে দিল। অনিকা নুসরাতের মৌমাছির কাছ থেকে কামড় খাওয়া সম্বন্ধে কোনো কিছুই জানল না। সে নুসরাত কি স্কিন কেয়ার করছে তা জানার জন্য উৎফুল্ল উদ্গ্রীব হয়ে উঠল। ভিক্টরকে কাজে লাগালো সব জেনে এসে তাকে জানাতে। এর মধ্যে নাসির মঞ্জিলের অন্দরে প্রবেশ ঘটল আরশের। ঢুকেই তার চোখগুলো সূক্ষ্মভাবে ঘুরল পুরো ড্রয়িং রুম জুড়ে। তীক্ষ্ণ চোখে চারিপাশে দেখতেই দেখল এক কোণায় বসে আছে নুসরাত। ঠোঁট চেপে বসে কিছু একটা করছে। আরশ এগিয়ে যেতেই পুরো মুখ দৃশ্যমান হলো। মুখে ব্যান্ডেজ করা দেখে মন উদ্গ্রীব হলো কি হয়েছে জানার জন্য। তবুও নিজেকে স্বাভাবিক রাখল। কোনো তৎপরতা নিজের উপরে দৃশ্যমান হতে দিল না। আলগোছে নুসরাতের পাশ ঘেঁষে বসে হাত বাড়িয়ে থাবা মেরে মুখের দুই পাশ নিজের সৌষ্ঠব হাত দিয়ে চেপে ধরল। নুসরাত লাফ মেরে সরে যেতে নিয়ে থেমে গেল আরশকে দেখে। আরশ কতক্ষণ নুসরাতের মুখ চুপচাপ নীরবে দেখল। তারপর রাশভারী অধিকার বিস্তারকারী সুরে বলল, মুখে কি হয়েছে? নুসরাত ঠোঁট টিপে উদাসীন কণ্ঠে বলল, মৌমাছি কামড় দিয়েছে। এইটুকু কথা শুনে আরশ আর বসল না। দ্রুত পায়ে যেভাবে এসেছিল সেভাবে বেরিয়ে গেল নাসির মঞ্জিল থেকে। এরপর আরশের টিকিটাও দেখা গেল না। অনিকা যখন দেখল আরশ নুসরাতের সাথে কথা বলছে তখন রাগে ফুলে উঠল। এত ভালোবাসা সে দেখতে পারল না। হিংসায় মেয়েলি মনে দাউ দাউ করে আগুন জ্বলে উঠল। নিজের জায়গা থেকে এক প্রকার উড়ে এসে নুসরাতের পাশে বসতে বসতে হিসিয়ে জানতে চাইল, আরশের সাথে তোমার এত কথা কিসের? নুসরাত ঘাড় বাঁকিয়ে তাকালো। অনিকার প্রশ্ন তার কাছে মোটেও জুৎসই লাগল না। এটা তাদের পার্সোনাল বিষয়। অনিকা কেন নাক গলাবে এখানে? কপাল কুঞ্চন করে দেখল অনিকার সুন্দর মুখ। মেয়েটা ফর্সা, সুন্দর হলো কঠিন লেভেলের ছ্যাঁচড়া। এক ভ্রু সামান্য উঁচিয়ে দম্ভ ভরা কণ্ঠে শুধালো, কে আপনি? অনিকা বিস্ময়ে যেন আকাশ থেকে উল্টে পড়ে গেল। অক্ষিকোটর থেকে গোলক বের হওয়া শুধু বাকি। চোখ বড় বড় করে বলল, আমি আরশের উঠবি। নুসরাত ঠাট্টা করে হেসে উড়িয়ে দিল যেন অনিকার কথা বাতাসে। আরশের উপর কঠোর অধিকারবোধ ছাপিয়ে বলে উঠল, সে আমার স্বামী। পুরো পৃথিবী জানে সৈয়দ আরশ হেলাল নুসরাত নাসিরের স্বামী। শুধু নুসরাত নাসিরের স্বামী, আর কারণ নয়। কে আপনি যে আমার স্বামীকে নিজের উঠবি হিসেবে দাবি করছেন? আমার কথা লিখে নিন মিস অনিকা। আমি নুসরাত নাসির বেঁচে থাকলে ওই ব্যাটাকে কখনোই দ্বিতীয় বিয়ে করতে দেব না। আর যদি ওই ব্যাটার আগে আমি মরেও যাই তাহলে পেতনি হয়ে এসে আমার সাথেই নিয়ে যাব। তারপর দুজনে মিলে কবরে শুয়ে বসে লেট নাইট ডেটিং করব। এবার ভালোই ভালোই নিজের খালুর চোখে দেখুন আরশ ভাইকে। অনিকা কিছু বলার পূর্বেই ইরহাম আর আহান এসে হাজির হলো কাপড় নিয়ে সেখানে। অনিকার হাত পা মুখে কাপড় বেঁধে দিল ঝটপট সবাই মিলে। আহান নিজের ক্যামেরা দিয়ে ভিডিও করছে, সাথে ফটো ক্যাপচারও করছে। অনিকাকে বেঁধে রাখল সবাই শক্ত করে। সেখানে এসে উপস্থিত হলো ইসরাতও। নুসরাতকে ব্যান্ডেজ বেঁধে বসে থাকতে দেখে হাহা করে হেসে উঠল। অনিকা মনে করল ইসরাত তাকে বাধা দেখে হাসছে।
ইসরাত হাসতে হাসতে ঢলে পড়ল সোফায়। অনিকাকে এর মধ্যে মুরগির মতো বাঁধা অবস্থায় দেখে আবারও হেসে উঠল সে। ইসরাতের কান নুসরাতের কথায় ভেদ করল। নুসরাত বলছে, না না, খালুর চোখে দেখবি না, তুই আব্বার চোখে দেখবি আরশ ভাইকে, আর মনে প্রাণে আব্বা মনে করবি। তুই তো আবার খারাপের খারাপ, খালুর চোখে দেখলি আর মনে মনে জামাই ভেবে বসে থাকলি। কোনো রিস্ক নেওয়া যাবে না এই বিষয়ে। আব্বা ডাকবি, আর এক্ষুনি ডাকবি আমাদের সামনে। ইরহামকে নুসরাত ইশারা করল মুখ খুলে দিতে। তারপর আবার হাত তুলে থামিয়ে দিল। বলল, 1 মিনিট দাঁড়া। ইরহামের হাত থেমে গেল। নুসরাত অনিকাকে শুধালো, আগে বল চিৎকার করবি? চিৎকার করলে বেশি কিছু করব না, গুলি করে উড়িয়ে দেব, বুঝেছিস? অনিকা গোল গোল চোখে চেয়ে রইল। নুসরাত ধমকে উঠে জানতে চাইল, বুঝেছিস? অনিকা উপর নিচ মাথা নাড়ালো। ইরহাম ধীরে স্থিরে মুখ খুলে দিল অনিকার। অনিকা সবার পানে চেয়ে নাকি সুরে কান্না ধরতেই নুসরাত চোখ পাকিয়ে ধমকালো। ঠোঁটে হাত রেখে ফিসফিস করে বলল, চুপ, একদম চুপ, গুল্লি মেরে উড়াই ফেলব, চুপ বলছি না। অনিকার কান্নার আওয়াজ ভারী হতে দেখে নুসরাত ইরহামকে বলল, ইরহাম, যা তো, আব্বার লাইসেন্স বিশিষ্ট রিভলভার নিয়ে আয়, এটাকে আজ কবরে চালান করে দেব। ন্যাকামি করে, ন্যাকা। অনিকা মুখ বন্ধ করে নিল। ঠোঁট টিপে ভয়ার্ত চোখে দেখল নুসরাতকে। আহান খুবই ভদ্রলোকের মতো ভিডিও বানাচ্ছে। অনিকাকে নুসরাত শাসিয়ে নিয়ে বলে উঠল, আব্বা না ডাকলে আজ তোকে বন্দুক দিয়ে চুদলিংপং করে দেব। তাড়াতাড়ি আব্বা ডাক আরশ ভাইকে, আর আমাকে আম্মা ডাক। অনিকা অসহায় চোখে চেয়ে রইল সবার দিকে সাহায্যের আশায়, কিন্তু একটাও তাকে সাহায্য করল না। ইরহাম নুসরাতকে দেখিয়ে বলে উঠল, আম্মা ডাকো নুসরাতকে। অনিকা অনেক কষ্টে ভরা চক্ষু জল নিয়ে ডেকে উঠল, আম্মা। নুসরাত বিরক্ত হয়ে কপাল কুঞ্চিত করল। অনীহা নিয়ে অনিকার মাথায় সামান্য গাঁটটা মেরে শুধরে দিয়ে বলল, ঠিক ফিল পাচ্ছি না, নুসরাত আম্মা ডাকো তো বাচ্চা। অনিকা ক্ষোভে চোখ লাল করে ডেকে উঠল, নুসরাত আম্মা। আরশকে বাড়ির ভেতর আহান ঢুকতে দেখে বলে উঠল, মেজো ভাইয়া এদিকে আসছে। নুসরাত ঝটপট আরশের দিকে আঙুল তুলে বলল, পুরো ড্রয়িং রুম ফাটিয়ে যদি আজ তুই আরশ ভাইকে আব্বা না ডাকিস, তাহলে আমি নুসরাত নাসির তোকে ফাটিয়ে ফেলব। ডাক, আরশ ভাইকে আব্বা ডাক, বেয়াদব। অনিকা ঠোঁট চেপে বসে রইল। ইরহাম আপেল কাটার ভোঁতা একখানা ছুরি বের করে বলল, গলা কেটে ফেলব, আরশ আব্বা ডাকো। অনিকা অসহায় মুখ বানিয়ে বসে রইল। চোখে টলটলে পানি নিয়ে গলার সুর উঁচিয়ে ডেকে উঠল, আরশ আব্বা। আহান হেসে উঠল। অনিকার ডাক আরশের কান পর্যন্ত পৌঁছায়নি, তাই এদিকে ফিরেও চাইল না, চলে গেল অন্য দিকে। ইরহাম নুসরাতকে ইশারা করে বলল, ও তোমার আম্মা। আরশকে ইশারা করে বলল, ছোট ভাইয়া তোমার আব্বা। এবার আম্মা আব্বা একসাথে ডাকো তো বাবু। অনিকা অসহায় চোখে চেয়ে নুসরাতকে ডাকল, আম্মা। নুসরাত হাসি মুখে হাত বাড়িয়ে অনিকাকে কোলে তুলে নেওয়ার ভঙ্গি করে বলে উঠল, নাও পারফেক্ট। আসো আমার দামড়ি বাচ্চা, তোমাকে কোলে তুলে নেই। আম্মা আব্বার থেকে এতদিন এত দূরে ছিলে কেন? ওলে ওলে,